আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের প্রীতি আপু, 10 মিনিট স্কুলের বায়োলজি শিক্ষক। আজকের ক্লাসে আমরা শিখব প্রান্তিকতা, তল এবং সিলম নিয়ে। চলো আর দেরি না করে ক্লাসটিতে চলে যাই। প্রথমে আসে প্রান্তিকতা। প্রান্তিকতা কি? প্রান্তিকতা বলতেই কিন্তু তুমি বুঝতে পারছো যে এখানে প্রান্ত প্রান্ত একটা ব্যাপার আছে। আমরা বলি না দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত, এরকমই একটা ব্যাপার হচ্ছে এই প্রান্তিকতার মধ্যে। দেখো, আমরা যখন প্রতিসমতা পড়েছি তখন আমরা দেখেছিলাম দ্বিপার্শ্বীয় প্রতিসম একটা টাইপ ছিল। দ্বিপার্শ্বীয় প্রতিসম কেমন ছিল? ধরো এটা হচ্ছে একটা মানুষ, এটা তোমার বান্ধবী। হ্যাঁ, এটা তোমার বান্ধবী। তোমার বান্ধবীকে আমি কি করলাম, মাঝ বরাবর এভাবে ভাগ করে ফেললাম। এখন ডান পাশে একটা পাশ আছে, এই যে দেখো, ডান পাশে অর্ধেক হয়ে গেল, বাম পাশে অর্ধেক হয়ে গেল। এই যে দুই পাশে ডান এবং বাম দুই পাশে দুইটা ভাগ করতে পেরেছি, এটাকে বলা হয় দ্বিপার্শ্বীয় প্রতিসম। এই দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণীর ক্ষেত্রে যে প্রান্তে মুখ থাকে, মুখ, তাকে আমরা মাথা এবং তার বিপরীত প্রান্তকে পায়ু বা লেজ প্রান্ত বলি। এই প্রাণীটার ক্ষেত্রে যদি বলি বা এই মানুষটার ক্ষেত্রে যদি বলি, এই মানুষটার ক্ষেত্রে এই এখানে এই প্রান্তটা হচ্ছে কি এটা হচ্ছে মুখ প্রান্ত, আর এই লাস্টের প্রান্তটা হচ্ছে কি পায়ু বা লেজ। বা তুমি যদি একটা কি বলো, তুমি যদি একটা বিড়াল টাইপের কিছু বলো, বিড়াল টাইপের কিছু, ঠিক আছে, বিড়াল টাইপের কিছু। এখন এইটার মাথার যে প্রান্ত, এটা হচ্ছে একটা প্রান্ত, ঠিক না? এটা হচ্ছে একটা প্রান্ত। তারপর লেজ, লেজের এখানে একটা প্রান্ত। এরকম মাথার প্রান্ত আর লেজের প্রান্ত বা পুচ্ছ, এই পায়ুর প্রান্ত, এই দুইটা প্রান্ত আলাদা, দুই প্রান্ত। এই ব্যাপারটা যে আমি করতে পারছি, এটাকে বলা হচ্ছে প্রান্তিকতা। ইংলিশ টার্মটা কি? পোলারিটি। এমনভাবে যে কোনো প্রাণীর দুই প্রান্তের গঠনের ভিন্নতাই হচ্ছে প্রান্তিকতা। গঠনের ভিন্নতা কি? এই প্রান্তটা যদি দেখো, এই প্রান্তে মাথা আছে, এই প্রান্তে হাত আছে, যা কিছু এই প্রান্তে আছে তা কিছু কিন্তু পেছনের দিকের প্রান্তে নেই। এখানে লেজ আছে, পা আছে, এই যে ভিন্নতা আছে, দুই প্রান্তের গঠনে একটা ভিন্নতা আমরা দেখতে পাই, এটাকে বলছি প্রান্তিকতা। এখন প্রান্তিকতা দেখো, এই যে টাইপগুলো, তোমাদেরকে একটা কথা বলি, এই প্রান্তিকতার টপিকটা যে তোমাদের পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট ব্যাপারটা কিন্তু এমন না। কিন্তু তুমি এই বায়োলজি পড়ার সময় অনেক সময় এই টার্মগুলো পাবা। এছাড়াও তোমরা যখন তোমরা যদি কেউ মেডিকেলে পড়ো, এই টার্মগুলো অহরহ মানে একদম বেসিক, এগুলো তোমার জানতেই হবে। সো এখানে দেখো কি বললো, এখানে বললো সম্মুখ প্রান্ত, আমরা ইংলিশ টার্মটাও এখানে অবভিয়াসলি পড়বো। এন্টেরিয়র এন্ড, তারপর হচ্ছে পশ্চাৎ প্রান্ত, পোস্টেরিয়র এন্ড, পৃষ্ঠীয় প্রান্ত, ডরসাল পৃষ্ঠীয়। এগুলো এমসিকিউ এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট, এমসিকিউ। তারপর কি অঙ্কীয় প্রান্ত, ভেন্ট্রাল, আর আরেকটা হচ্ছে পার্শ্বীয় প্রান্ত বা লেটরাল। এখন দেখো সম্মুখ প্রান্তে কি থাকে? দেহের যে প্রান্তে মাথা থাকে, দেহের যে প্রান্তে মাথা থাকে। তুমি ওই যে আমি একটু আগে যে বিড়ালটা আঁকালাম, বিড়ালের মাথাটা যে পাশে থাকছে সেই প্রান্তকে আমরা কি বলছি? এন্টেরিয়র এন্ড বা সম্মুখ প্রান্ত। তারপর হচ্ছে পশ্চাৎ প্রান্ত, ওই যে মাথার বিপরীত প্রান্ত, অর্থাৎ যে প্রান্তে লেজটা থাকছে, যে প্রান্তে লেজটা থাকছে সেই প্রান্তকে আমরা বলছি, ঠিক আছে, সেই প্রান্তকে আমরা বলছি। পচা করে একটা বিড়াল এঁকে ফেললাম। আচ্ছা, এটা বিড়াল না গরু, কি হয়েছে জানি না, পচা টাইপের একটা হলো, ঠিক আছে। এই প্রান্তটা কি? এই প্রান্তটা হচ্ছে সম্মুখ প্রান্ত বা এন্টেরিয়র, আর এটা হচ্ছে কি পশ্চাৎ বা পোস্টেরিয়র। এখন পৃষ্ঠীয় প্রান্ত কোনটা? দেহের উপরের দিকের তল হচ্ছে পৃষ্ঠীয় প্রান্ত বা পৃষ্ঠ, পিঠ, শব্দ দুটার সাথে মিল আছে না? পৃষ্ঠ আর পিঠ, পিঠ, পিঠের দিকের যে প্রান্তটা থাকে সেটাকে, এই যে পিঠ, এটা হচ্ছে এটার পিঠ, ঠিক না? এই প্রান্তটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে ডরসাল এন্ড বা পৃষ্ঠীয়, ডরসাল এন্ড বা পৃষ্ঠীয়, ঠিক আছে। পিঠের দিকে যে প্রান্তটা থাকবে সেটাকে আমরা পৃষ্ঠীয় প্রান্ত বলি। এরপর আসে অঙ্কীয় প্রান্ত, দেহের নিচের দিকের তলকে অঙ্কীয় প্রান্ত বলি। পিঠ আমাদের উপরের দিকে না, কিন্তু এগুলো আসলে ওই যে তোমার আমাদের কথা না চিন্তা করে বিড়ালের কথা চিন্তা করলে তুমি বেশি রিলেট করতে পারবা। বিড়ালের পেছনে, বিড়ালের পিঠের দিকে থাকে না, উপরের দিকে,
সেই জন্য হচ্ছে এটা বলা হচ্ছে পিঠের দিক। আর আমাদের ক্ষেত্রে চিন্তা করলে ব্যাকে হচ্ছে পিঠটা থাকছে, ঠিক আছে। আর অঙ্কীয় প্রান্ত হচ্ছে এই যে বিড়াল, এই বিড়ালের পেট কোন দিকে থাকে? এই পাশে থাকে না, নিচের দিকে থাকে না? এই যে এই প্রান্তটা হচ্ছে অঙ্কীয় প্রান্ত, অঙ্কীয় প্রান্ত, ঠিক আছে। আমরা একটা বিড়াল বা একটা গরু কুকুরকে চিন্তা করে যদি এই তলগুলোর কোনটা কি লিখি তাহলে আমাদের তাড়াতাড়ি ধরতে পারবো। পার্শ্বীয় প্রান্ত কোনটা? দেহের দুই পাশের তলকে পার্শ্বীয় প্রান্ত বলে। এখন এই বিড়ালটাকে বসায় দাও, বিড়ালটাকে সুন্দর মতো বসায় দাও, যদি বসায় দাও একটু ভালো করে করতে পারবা। এছাড়াও বিড়ালটাকে যদি এইভাবে তুমি যদি পাশাপাশি দুই ভাগ করে ফেলো, অর্থাৎ এক পাশে থাকবে ডান আর এক পাশে থাকবে বাম, পাশাপাশি দুই ভাগ করে ফেলবা, ঠিক আছে। এইটাকে বসায় দিয়ে বিড়ালটাকে বসায় দিলাম, বসায় দেওয়ার পর হচ্ছে এই বিড়ালটাকে আমি, ধরো বিড়ালের দুইটা হাত আছে, হ্যাঁ, এরকম করে ভাগ করে ফেললাম। তাহলে ডানে একটা ভাগ বামে একটা ভাগ, পাশাপাশি দুইটা ভাগ হবে, সেটাকে বলবো আমরা কি? দ্বিপার্শ্বীয় প্রান্ত বা লেটারাল এন্ড, ঠিক আছে। আমরা তাহলে প্রান্তিকতা টপিকটা পড়ে ফেললাম। হ্যাঁ, আমরা প্রান্তিকতা টপিকটা পড়ে ফেলেছি। এখন আজকে আমাদের 2 নাম্বার টপিক তল নিয়ে পড়াশোনা করব, বা তল বা প্লেনস। আচ্ছা, কি কি প্লেন আছে আমরা দেখব। প্লেনগুলো অনেক ইম্পর্টেন্ট। কি কি প্লেন আছে? এখন প্রান্তিকতার মতো এটাও তোমার একটা বেসিক, এটা তোমাকে জানতেই হবে আলটিমেটলি। প্রতিসম প্রাণীতে দেখো, প্রান্তিকতা যখন পড়েছি তখনও কিন্তু বলেছিলাম প্রতিসম প্রাণী ছিল। সো ওখানে প্রতিসমতাটা অনেক বেশি স্পেসিফিক করে দিয়েছিল, দ্বিপার্শ্বীয় প্রতিসম। এখন আবার বলে শুধুমাত্র প্রতিসম, ঠিক আছে। প্রতিসম প্রাণীতে দৈহিক তল শ্রেণীকরণের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। যে অঞ্চল বরাবর প্রাণী দেহকে ডান ও বাম বা অনুদৈর্ঘ্য ও অনুপ্রস্থ, সম্মুখ ও পশ্চাৎ অঞ্চল বরাবর দুই ভাগে ভাগ করা যায় তাকে তল বলে। মানে এখানে তল বিভিন্ন টাইপের হয়। একটা তল দিয়ে হয়তো ডান বাম দুই ভাগ করা যায়, একটা তল দিয়ে হচ্ছে সম্মুখ আর পশ্চাৎ এরকম দুই ভাগ করা যায়। এই যে বিভিন্ন টাইপের সবগুলো একসাথে একটা মিলিয়ে সংজ্ঞা করা হয়েছে। মানে এটাকে দুই ভাগ করা যাচ্ছে এরকম যেই তলে বা যেই প্ল্যানে আমরা প্লেনে করতে পারছি সেই প্লেনগুলোকে বলা হচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখো, আচ্ছা, সো এখানে দেখো আমাকে বলো তো তোমরা, আমরা তো প্রান্তিকতা একটু আগে পড়ে আসলাম, প্রান্তিকতার মধ্যে বিড়ালের লেজ থাকবে কোন প্রান্তে? ওইটা বলতে বলতে আমরা হচ্ছে তলটা পড়ে ফেলি। আসো দেখো পারো কিনা, নিজে নিজে বলে দেখো। মধ্যরেখীয় তল, আমরা তল পড়ছি, তল আমরা বুঝে গেলাম যে হ্যাঁ। আচ্ছা, তলটা এখানে একটু দেখাই, দেখো তো। এই যে এখানে যে ভাগাভাগিগুলো করলাম না, এখান দিয়ে একটা ভাগ করলাম, তারপরে যে প্রথমেও দেখো, প্রথমে আমি কি করলাম, প্রথমে একটা ভাগ করেছি না, এই যে এখানে একটা ভাগ করলাম, এইখানে একটা ভাগ করলাম। এই যে ভাগ করছি, কেটে ফেলছি, কোন তল বরাবর কাটছি যেই বরাবর, সেটাকেই আলটিমেটলি তল বলা হচ্ছে। এখন মধ্যরেখীয় তল, এটা খুবই সহজ। এর হচ্ছে অন্য নামগুলো মাস্ট পড়তে হবে। অন্য নাম কি আছে? মিডিয়ান স্যাজাইটাল, ঠিক আছে। মিডিয়ান প্লেন আছে আর স্যাজাইটাল প্লেন আছে, ঠিক আছে। সো আমরা সবগুলো নামে পড়বো। আরেকটা কি? মধ্যরেখীয়। বাংলাটা যদি চিন্তা করো, মানে শরীরের মাঝ বরাবর চলে যাবে যেই তল, আর যাকে দিয়ে আমরা ডান ও বাম দুইটা অর্ধাংশে ভাগ করতে পারবো, সেটাকে আমরা বলবো মধ্যরেখীয় তল, ঠিক আছে। মধ্যরেখীয় তল বলবো, বা স্যাজাইটাল প্লেন, বা হচ্ছে কি মিডিয়ান প্লেন। এরপর হচ্ছে সম্মুখ তল, ফ্রন্টাল প্লেন। যে তল দিয়ে লম্বালম্বী অক্ষ বরাবর পৃষ্ঠীয় এবং অঙ্কীয় এই দুই ভাগে ভাগ করা যাচ্ছে, তাকে আমরা কি বলছি? ফ্রন্টাল প্লেন বা সম্মুখ তল। এখন বলো, পৃষ্ঠীয় আর অঙ্কীয় বলতে কি বোঝাচ্ছে? সো এটা হচ্ছে কি, আমরা প্রথমে মানুষটাকে প্রথমে কিভাবে কাটালাম? ধরো একটা মানুষের কথাই চিন্তা করি, হ্যাঁ,
এই মানুষটাকে প্রথমে আমরা যে স্যাজাইটাল প্লেন বললাম তখন হচ্ছে আমরা এভাবে কেটে ফেললাম। কাটার কারণে এই যে এই পাশটা হচ্ছে কি তার বাম, এই পাশটা হচ্ছে তার ডান, ঠিক আছে। এখন আমরা যেখানে এসছি, এখন হচ্ছে যে প্লেনটা সেটা হচ্ছে ফ্রন্টাল প্লেন বা সম্মুখ তল। এখন কি করব? এখন আমি মাঝ বরাবর কাটাবো না, মাঝ বরাবর কাটবো না। এখন কি করব? এটার সামনে পিছে, অর্থাৎ আমি সামনে একটা কাটবো, সামনে একটা কাট দিব, সামনে একটা কাট দিব আর পেছনে একটা কাট দিব। সামনে আর পেছনে যদি কাট দেওয়া হয়, ধরো সামনের দিকে হচ্ছে কি কি আসবে, চোখ চলে আসবে, কান চলে আসবে, ঠিক না? চোখ চলে আসবে, কান চলে আসবে, হাত চলে আসবে। তারপর পিছনে হচ্ছে আমাদের মেরুদণ্ড, এই জিনিসগুলো থাকবে। সো এইভাবে কাটাটা হবে, ঠিক আছে। কাটাটা হবে কি এইভাবে। আগের কাটটা ছিল কিভাবে? এইভাবে। এখন কাটাটা হচ্ছে কি এইভাবে, ঠিক আছে। এইভাবে কাটছে। এটাকে কি বলা হচ্ছে? এটা হচ্ছে ফ্রন্টাল, ফ্রন্টাল প্লেন, অর্থাৎ ফ্রন্ট, সম্মুখে একটা তল হচ্ছে, পিছনে আরেকটা তল হচ্ছে, সেজন্য এটাকে সম্মুখ তল বা ফ্রন্টাল তল বলা হচ্ছে, ঠিক আছে। সো এরপর আসি অনুপ্রস্থ তল। এটা একদমই ইজি, এটা একদমই ইজি। এটা কি সম্মুখ আর পশ্চাৎ অর্ধাংশ ভাগ করবে। কি করবে? এটা সম্মুখ আর পশ্চাৎ অর্ধাংশ। আচ্ছা, ওই সময় আমরা যেটা বললাম পৃষ্ঠীয় আর অঙ্কীয়, মানে পিছনে পিঠ থাকবে আর সামনে পেট থাকবে। কাটাটা দিলে মানুষের কি সামনের দিকে পেট থাকে আর পেছনের দিকে পিঠ থাকে বা মেরুদণ্ড থাকে, এভাবে যদি কাটো, ঠিক আছে। আর তুমি যদি অনুপ্রস্থ তলে কাটো, অনুপ্রস্থ তলে কাটো, এক পাশে থাকবে মাথা আর এক পাশে থাকবে পা। বা বিড়ালটার কথাই চিন্তা করো, এখন আমার বিড়ালটার কথা চিন্তা করো। বিড়ালটার লেজ, বিড়ালটার পা, ঠিক আছে, বিড়ালটার লেজ আর বিড়ালটার পা, ঠিক আছে। এখন এইটার যখন আমরা যখন এই যে অনুপ্রস্থ বরাবর, এই যে এটা হচ্ছে অনুপ্রস্থ তল, এটা হচ্ছে তার অনুপ্রস্থ তল, ঠিক আছে। সো এই ভাগটা হবে কি সম্মুখ, এই ভাগটা হবে সম্মুখ, আর এটা কি হবে পশ্চাৎ, পশ্চাৎ, ঠিক আছে, পশ্চাৎ। সো এইভাবে যখন আমরা ভাগ করব, এইভাবে যখন আমরা ভাগ করব, বা একটা মানুষকে যদি মাঝ বরাবর অর্ধেক করে ফেলো, এমন করে অর্ধেক করে ফেলো, ঠিক আছে। সো সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো কি, এই যে অনুপ্রস্থ তল, বা ইংলিশটাও পড়তে হবে ট্রান্সভার্স প্লেন, ট্রান্সভার্স প্লেন, ঠিক আছে, ট্রান্সভার্স প্লেন। এটা হচ্ছে বিড়ালের ক্ষেত্রে দেখালাম, আর যদি মানুষের ক্ষেত্রে বলতাম তাহলে হচ্ছে কি এই বরাবর, এই বরাবর, উপরে মাথা আর নিচে পা, ঠিক আছে, উপরে মাথা আর নিচে পা। সো এইগুলো আসলে কাটাকাটির জন্য লাগবে ব্যাপারটা এমন না, এগুলো অনেক কিছু আছে, যে রোটেশন কি ঘুরছে কিভাবে, আমাদের বডি মুভমেন্ট, বিভিন্ন কিছু আছে। যখন তুমি অনেক হায়ার স্টাডি করবা, এটা নিয়ে হায়ার স্টাডি করবা বা বায়োলজি নিয়ে অনেক বেশি পড়াশোনা করবা, তখন এগুলো একদমই বেসিক। এখন থেকে তোমাদের জানতে হবে এই জিনিসগুলো, অনেক বেসিক লেভেলে পড়াশোনা। তো আচ্ছা, এখন হচ্ছে কি আমরা এই যে দেখো এখানে এই খরগোশটার মধ্যে হচ্ছে সব কিছু দেখানো আছে। এর যে আমি যে ছবিগুলো একে দেখিয়েছি এটাও তোমাদের বোঝা হয়ে গিয়েছে হোপফুলি। তারপর এখানে একটু এক্সপ্লেন করি। দেখো এখানে হচ্ছে, এটা মনে হয় তোমাদের বইতেও পাবা। দেখো এখানে দেখো, তোমরা এটা মিলাবা, এটাতে দেখো এই যে মাঝ বরাবর একটা ভাগ করে ফেললো। আমি দেখাই, এই যে এই ভাগটা, এই যে ভাগটা, এই ভাগটা হচ্ছে কি, হচ্ছে উপরে হচ্ছে পিঠ আর নিচে হচ্ছে পেট, মানে উপরে হচ্ছে কি, উপরে হচ্ছে পৃষ্ঠীয় প্রান্ত। তোমরা এই ছবিতে, বইয়ের এই ছবিতে মিলাবা, বা এখান থেকে ছবিটা নিয়ে মিলাবা, তুমি ক্যালকুলেট করে বের করতে পারছো কিনা। সো উপরে দেখো, উপরে পিঠ আছে না, উপরে পিঠ আছে আর নিচে হচ্ছে পেট আছে, তাই এটা অঙ্কীয় প্রান্ত, উপরে পৃষ্ঠীয় প্রান্ত। আর এই দুইটাকে ভাগ করেছে কে? এই দুইটাকে ভাগ করেছে কে? দেখো তো, সম্মুখ তল, এই দুইটাকে ভাগ করেছে সম্মুখ তল, ঠিক আছে। একটা শেষ করলাম। তারপর আসি আমরা মধ্যরেখীয় তল। মধ্যরেখীয় তল কি করছে? 2 নাম্বার, মধ্যরেখীয় তল কি করলো? এখন আমি ইয়েলো পেন দিয়ে দেখাবো, ইয়েলো পেন দিয়ে দেখাবো মধ্যরেখীয় তল কি করলো। এটা এভাবে বোঝানো যাচ্ছে না, বা তুমি উপরের ছবিটা, উপরে এটা দেখো, এটা হচ্ছে মধ্যরেখীয় তল। এই যে কান দুইটার মাঝখান দিয়ে গিয়েছে, দেখো একটা কান এই পাশে আরেকটা কান ওই পাশে, যেহেতু এটা 2D পিকচার তুমি এটা বুঝতে পারছো না, সেজন্য একটা কান এই পাশে আরেকটা কান ওই পাশে, কান দুইটার মাঝখান দিয়ে এটাকে 2 ভাগ করে ফেললো। সো এই যে দেখো, পা দুইটার মাঝখান দিয়ে গেল, দুইটা পায়ের মাঝখান দিয়ে আর কান দুইটার মাঝখান দিয়ে।
একটা পা এই পাশে পড়লো, একটা পা এই পাশে পড়লো, একটা কান এ পাশে পড়লো, একটা কান ওই পাশে পড়লো, অর্থাৎ ডান বাম এভাবে যখন ভাগ করে ফেললো তখন সেটাকে আমরা কি বলছি? তখন সেটাকে আমরা বলছি মধ্যরেখীয় তল বা মিডিয়ান প্লেন বা স্যাজিটাল প্লেন। ঠিক আছে, এরপর আসে অনুপ্রস্থ। অনুপ্রস্থ আমাদের অনুপ্রস্থটা কি 3 নাম্বার, অনুপ্রস্থ হচ্ছে 3 নাম্বার, 3 নাম্বার। ঠিক আছে, আমি এটা ব্লু পেন দিয়ে দেখাচ্ছি, ব্লু পেন দিয়ে দেখাচ্ছি। দেখো এটাকে যদি এই যে দেখো এখানে এই যে এটাকে যদি এমন করে 2 ভাগ করে ফেলি, এমন করে 2 ভাগ করে ফেলি, একটা পাশে হচ্ছে তার কি পাচ্ছ? মাথা পাচ্ছ, আর একটা পাশে হচ্ছে তার লেজ পাচ্ছ, একটা পাশে তার মাথা আর একটা পাশে লেজ। এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি অনুপ্রস্থ বা ট্রান্সভার্স প্লেন। ঠিক আছে, এরই মাধ্যমে আমরা প্রান্তিকতা আর তল দুইটা টপিক শেষ করে ফেলেছি। এখন এমন একটা টপিক পড়বো যেখান থেকে তোমাদের সিকিউতেও প্রশ্ন আসে, এমসিকিউতেও প্রশ্ন আসে। সিকিউতে আসে 2 মার্কসের প্রশ্ন, বেশি সময় হচ্ছে 2 মার্কসের প্রশ্ন আসে। চলো দেখি, এখন আমরা পড়বো সিলম। এখন আমরা পড়বো সিলম। সিলম পড়া শুরু করার আগে তোমরা আমাকে একটু জানাও তো স্যাজিটাল প্লেন দেহকে কোন কোন খণ্ডে ভাগ করে? স্যাজিটাল প্লেন দেহকে কোন কোন খণ্ডে ভাগ করে? আসো এখন হচ্ছে সিলম পড়ি। ত্রিস্তরী প্রাণীর ত্রিস্তরী, ট্রিপ্লোব্লাস্টিক, আর যারা দ্বিস্তরী তাদেরকে আমরা কি বলি? ডিপ্লোব্লাস্টিক। ত্রিস্তরী প্রাণীর ভ্রূণীয় পরিস্ফুটনের সময় মেসোডার্ম স্তর থেকে সৃষ্ট যে গহ্বর মেসোডার্মাল কোষে নির্মিত পেরিটোনিয়াম নামক ঝিল্লিতে আবৃত থাকে তাকে সিলম বলে। ঠিক আছে, সংজ্ঞাটা পড়ে প্রথমে অনেক কঠিন মনে হতে পারে, তাই এটাকে সহজ করে দেই। সিলম বেসিক্যালি কি? সিলম বেসিক্যালি কি? সিলম হচ্ছে বেসিক্যালি একটা গহ্বর বা ফাঁকা জায়গা। ঠিক আছে, গহ্বর। সিলম বেসিক্যালি একটা গহ্বর। এখন এই গহ্বরটা কি দিয়ে আবৃত থাকে? আমি একটা ফাঁকা জায়গা বলবো, ধরো আমি একটা বেলুনের কথা বলছি, বেলুনের ভেতরে বাতাস, অর্থাৎ এটা ফাঁকা, কিন্তু বেলুনের সাইডে তো একটা রাবারের লেয়ার থাকে না? একটা রাবারের লেয়ার থাকে। ঠিক একইভাবে এই যে সিলমের কথা বলছি, সিলমের নিশ্চয়ই চারোদিকে একটা প্রাচীর থাকে বা একটা লেয়ার থাকে। সেই লেয়ারটা কি হবে? সেটা হবে বা ঝিল্লি থাকবে, সেটা কি হবে? পেরিটোনিয়াম। সেটা কি হবে? পেরিটোনিয়াম। ঠিক আছে, পেরিটোনিয়াম, পেরিটোনিয়াম, সেটা হবে পেরিটোনিয়াম। সো আমরা দুইটা জিনিস এখান থেকে বের করলাম। সংজ্ঞাটা প্রথম পড়লে একটু কঠিনই মনে হবে, তাই আমি আলাদা করে তোমাদেরকে দেখাচ্ছি। তারপর এখানে কি বললো? এই যে এত সব কিছু হচ্ছে কোন লেয়ারে হচ্ছে, কোন স্তরে হচ্ছে? আমরা যখন ভ্রূণীয় স্তরগুলো পড়েছি, তোমরা আগের ক্লাসগুলো একটু চেক করবো, আমি কিন্তু ভ্রূণীয় স্তর খুব সুন্দর করে তোমাদেরকে পড়িয়েছি। এখন দেখো, ভ্রূণীয় স্তরগুলো যখন পড়েছি, একদম বাহিরের দিকে যে স্তরটা সেটা কি ছিল? সেটা ছিল হচ্ছে এই স্তরটা ছিল এক্টোডার্ম, ঠিক আছে। তারপর মাঝে যে স্তরটা ছিল, এই যে মাঝে যে কোষের একটা স্তর ছিল, এটা কি ছিল? এন্ডোডার্ম। ঠিক আছে, এটা ছিল হচ্ছে এন্ডোডার্ম। মাঝেটা কি ছিল? ডার্ম। ঠিক আছে, তাহলে মাঝে না, সরি, ভেতরের স্তরটা ছিল হচ্ছে এন্ডোডার্ম। ভেতরের স্তরটা কি ছিল? এন্ডোডার্ম ছিল। একদম বাহিরেরটা হচ্ছে এক্টোডার্ম আর ভেতরেরটা হচ্ছে এন্ডোডার্ম। তাহলে মাঝেরটা কি? মাঝেরটা হচ্ছে এই যে মাঝে এটার নাম কি? এটার নাম হচ্ছে, দেখি তোমরা বলতে পারো কি না, মাঝেরটার নাম হচ্ছে মেসোডার্ম। তার মানে আমরা আসলে সিলমটা দেখব কোন স্তরে? সিলম দেখবো আমরা এই মাঝখানের স্তরটাতে। বাহিরের দিকে স্তরটা এক্টোডার্ম, ভিতরের দিকে স্তরটা এন্ডোডার্ম, আর মাঝখানের স্তরটা হচ্ছে মেসোডার্ম। আমরা সিলম কোথায় দেখব? সিলম কি? সিলম হচ্ছে একটা গহ্বর। এই গহ্বরটা কোথায় দেখব? গহ্বরটা দেখবো হচ্ছে এই মেসোডার্ম স্তরে। এই জন্য বলা হয়েছে মেসোডার্ম থেকে সৃষ্ট গহ্বর মেসোডার্মাল কোষে নির্মিত পেরিটোনিয়াম। আমি যে ঝিল্লিটা বলছি, এই পেরিটোনিয়াম, এই ঝিল্লিটা কি দিয়ে তৈরি হয়েছে?
পেরিটোনিয়াম নামের এই ঝিল্লিটা তৈরি হয়েছে মেসোডার্মাল কোষ দিয়ে। মানে আমি যে কোনো কিছু যখন বলবো এই যে আমার বাড়িটা তৈরি হয়েছে, এই বাড়িটার কি দিয়ে তৈরি হয়েছে? ইট দিয়ে তৈরি হয়েছে। এরকম কিছু একটা তো লাগবে ঝিল্লি তৈরি হওয়ার জন্য। ঝিল্লিটা তৈরি হয়েছে কি দিয়ে? মেসোডার্মাল কোষ দিয়ে। আর কোন স্তরে? মেসোডার্ম স্তরে। ঠিক আছে, এখন আসি আমরা একটু ভেতরে যাই, ভেতরে যেয়ে দেখি কি কি আছে। সংজ্ঞানুযায়ী দেহাভ্যন্তরীণ সব গহ্বরে সিলম নয়। হ্যাঁ, এখন আমি বলছি যে হ্যাঁ দেহের মধ্যে এরকম গহ্বর আছে, সেটাকে আমি সিলম বলছি, কিন্তু দেহে এরকম অনেক গহ্বর আছে, সবগুলোকে তো আমি সিলম বলতে পারবো না। আমার সিলম বলার জন্য এই ক্রাইটেরিয়াগুলো অবশ্যই আমাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, এই ক্রাইটেরিয়াগুলো আমাকে অবশ্যই ফিল আপ করতে হবে। ঠিক আছে, এই ক্রাইটেরিয়াগুলো যদি ফিল আপ না হয় তাহলে সেই গহ্বরটাকে কিন্তু আমি কি বলতে পারবো না? সিলম বলতে পারবো না। শুধুমাত্র একটা ক্রাইটেরিয়া ফিল আপ করলে কিন্তু হবে না, শুধুমাত্র গহ্বর হলো তাহলে কিন্তু হবে না, 3টা ক্রাইটেরিয়া আমাকে ফিল আপ করতে হবে। মেসোডার্ম স্তরটা শুধুমাত্র ত্রিস্তরী প্রাণীতেই থাকবে, এটা তো আমরা জানি। এই যে সেই জন্য প্রথমে বলা হচ্ছে ত্রিস্তরী প্রাণী, ত্রিস্তরী প্রাণীতেই শুধুমাত্র মেসোডার্ম থাকবে। চলো এখন প্রথমে আসি অ্যাসিলোমেট বা সিলমবিহীন। সিলমবিহীন মানে সিলম নেই। কাদের সিলম নেই? যাদের সিলম আছে তারা বাদে বাকি যারা আছে সবার সিলম নেই। ঠিক আছে, এখন দেখো এ ধরনের প্রাণীর দেহে কোনো সিলম থাকে না। নামটা শুনেই বুঝেছি অ্যাসিলোমেট। ইংলিশের এই ওয়ার্ডটা যখন চলে আসবে বা এই লেটারটা যখন একটা নামের সামনে চলে আসবে তখন আমরা সেটাকে নাইয়ের আওতায় ফেলে দিব। ঠিক আছে, সো এখন দেখো ভ্রূণীয় বিকাশের সময় দেহ প্রাচীর এবং পৌষ্টিক নালীর মধ্যবর্তী ফাঁকা স্থান অর্থাৎ ব্লাস্টোসিল মেসোডার্ম উদ্ভূত স্পঞ্জি প্যারেনকাইমা কোষে পূর্ণ থাকে। কি? প্যারেনকাইমা কোষটা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। ঠিক আছে, সেজন্য এখানে কি থাকে না? সিলম থাকে না। এটাও পুরো একটু কঠিন মনে হচ্ছে, চলো একটু এক্সপ্লেন করে দেই। এখানে কি বললো? দেহ প্রাচীর আর পৌষ্টিক নালী। ওই যে তুমি আগের ছবিটাতে যাও, দেখো এখানে একদম বাইরের দিকে হচ্ছে ধরো ইয়েলো লেয়ারটা। ঠিক আছে, ইয়েলো লেয়ারটা কি বাইরের দিকে, কোষগুলো এভাবে এঁকেছি এখন, এই যে। ঠিক আছে, এগুলো হচ্ছে একদম বাইরের দিকে ইয়েলো লেয়ারটা। এখন এরপর আমি ভেতরে যেটা আঁকাবো এই যে এটা কি আমাদের এন্ডোডার্ম। এখন আমরা তো জানি, আর মাঝখানে ফাঁকা জায়গাটা কি? এটা হচ্ছে আমাদের মেসোডার্ম। ঠিক আছে, মেসোডার্ম। এখন মেসোডার্ম থাকার কথা, যদি ত্রিস্তরী হয় তাহলে মেসোডার্মই হবে, আর যদি দ্বিস্তরী হয় মেসোডার্ম তো থাকবে না। কি থাকবে তখন জানো তোমরা? দ্বিস্তরী প্রাণীর মাঝের স্তরে বা মাঝের জায়গাটাতে কি থাকে বলো তো? দেখো এখন এখানে কি হচ্ছে, এখানে বললো ভ্রূণীয় বিকাশের সময় দেহ প্রাচীর আর পৌষ্টিক নালীর মধ্যবর্তী ফাঁকা স্থান, যে ফাঁকা স্থানটা থাকার কথা সেটা থাকবে না থেকে সেখানে স্পঞ্জি প্যারেনকাইমা থাকবে। এখন দেহ প্রাচীরটা কোথায়? আমাদের এই যে বাহিরে যে লেয়ারটা থাকে এক্টোডার্ম, এখান থেকেই তো দেহ প্রাচীরটা তৈরি হয়। ঠিক না? দেহ প্রাচীর এখান থেকেই পরবর্তীতে তৈরি হবে। তারপর ভেতরে যে স্তরটা থাকে এই যে এন্ডোডার্ম, আমাদের পেটের ভেতরে তো পৌষ্টিক নালীটা থাকে না, একদম ভেতরের দিকে থাকে না পৌষ্টিক নালী। সেই জন্য দেখো মানে এই দুটা নামকে একটু চেঞ্জ করে বলা হয়েছে, এখানে একটু চেঞ্জ করে বলা হয়েছে। এই যে দেখো বাহিরে হচ্ছে দেহ প্রাচীর আর ভেতরে হচ্ছে পৌষ্টিক নালী। এগুলো মাঝখানে যে ফাঁকা স্থানটা থাকার কথা, যদি ফাঁকা স্থান থাকতো তাহলে সেটাকে আমি সিলম বলে ফেলতে পারতাম, বাট ফাঁকা স্থান নাই। ফাঁকা স্থান না থেকে সেখানে কি আছে? স্পঞ্জি প্যারেনকাইমা কিছু কোষ আছে, স্পঞ্জি প্যারেনকাইমা এরকম কিছু কোষ আছে। ঠিক আছে, এই কোষগুলো দিয়ে এই ফাঁকা জায়গাটা ফিল আপ হয়ে যায়, সেজন্য এদের কোনো সিলম বা ফাঁকা জায়গা বা গহ্বর থাকে না, তাই এরা অ্যাসিলোমেট। ঠিক আছে, সো এক্সাম্পলগুলো দেখি। প্লাটিহেলমিনথিস অর্থাৎ আমাদের যে
পর্ব আছে আমরা দেখব আমাদের 9টা মেজর পর্ব আছে। শ্রেণীবিন্যাসের যখন পর্ব দেখব তখন দেখব 9টা মেজর পর্ব আছে। ওই 9টা মেজর পর্বের 3 নাম্বার যে মেজর পর্বটা আছে নন কর্ডাটাদের, এই 3 নাম্বার মেজর পর্বর নাম হচ্ছে কি প্লাটিহেলমিনথিস। এই প্লাটিহেলমিনথিসে 3 নাম্বার মেজর পর্ব এবং 3টে স্তর আছে। এটা খুবই আনফরচুনেট প্লাটিহেলমিনথিসের জন্য, খুবই অবমানজনক। কারণ কি, প্লাটিহেলমিনথিসে আমরা 3টে স্তর পাই, ঠিক আছে। যাদের 3টে স্তর নাই তারা তো প্রথমেই শর্ট লিস্টেডই হতে পারে নাই। প্রথমে তো 3টে স্তর থাকা লাগবে, কারণ মেসোডার্মের মধ্যেই তো আমরা এই সিলমটা দেখব। এখন তার 3টে স্তর তো নেই, সেই শর্ট লিস্টেড হওয়ার যোগ্যতাই হারালো। কিন্তু প্লাটিহেলমিনথিসের আনফরচুনেট হওয়ার কারণ তার কিন্তু 3টে স্তর আছে, থাকা সত্ত্বেও তার যে মাঝখানের স্তরটা মেসোডার্ম, এই স্তরের যে তোমার গহ্বরটা তৈরি হয় সেটা কিন্তু পরিপূর্ণ গহ্বর হতে পারে না। মানে সেটা কি হয়ে যায়, সেই জায়গাটা স্পঞ্জি প্যারেনকাইমা কোষ দিয়ে ফিল আপ হয়ে যায়, মানে গহ্বরটা হতে পারে না। একটা এক্সট্রা বোঝা এসে সেখানে বসে পড়ে, সে বোঝাটার নাম কি স্পঞ্জি প্যারেনকাইমা। স্পঞ্জি প্যারেনকাইমা এসে এভাবে হচ্ছে জায়গাটা ফিল আপ করে ফেলে। সো এটা তাদের জন্য খুবই আনফরচুনেট। পরীক্ষা আসতে পারে, বলো তো নিচে ত্রিস্তরী প্রাণী হওয়া সত্ত্বেও অ্যাসিলোমেট কোনটি? ঠিক আছে, সো ওখানে তোমার এক্সাম্পল দেওয়া থাকতে পারে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, টিনোফোরা, এরকম করে থাকতে পারে। সো তুমি তখন প্লাটিহেলমিনথিসটা দাগিয়ে ফেলবে। তারপর এখানে কি আছে এক্সাম্পল, নেমার্টিয়া। এক্সাম্পলগুলো অনেক ইম্পর্টেন্ট, এক্সাম্পলগুলো পড়তে হবে। সো আমরা অ্যাসিলোমেট জিনিসটা বুঝে ফেলেছি। সেকেন্ডে যাই। সেকেন্ডে এই যে দেখো অ্যাসিলোমেট, এখানে ছবিটা দেওয়া আছে। একটোডার্ম, বাহিরের স্তরটা হচ্ছে একটোডার্ম, তারপর ভেতরে হচ্ছে মেসোডার্মাল অঙ্গ, আর এখানে হচ্ছে কি প্যারেনকাইমা বা মেসোডার্ম। দেখো এটা একটোডার্ম, এটা এন্ডোডার্ম। এগুলোর মাঝখানে এই জায়গাটা কিন্তু ফাঁকা নাই। জায়গাটা ফাঁকা না থেকে এখানে দেখো কি কি যেন আছে। দেখো প্যারেনকাইমা কোষ আছে, তারপর হচ্ছে মেসোডার্মাল অঙ্গ, মানে অনেক কিছু। এই যে দেখো এই যে কি ফিল আপ হয়ে গেল। এরকম জিনিসপত্র থাকার কারণে আমরা এটাকে বলতে পারি না এটা সিলম, এটা হচ্ছে সিলোমেট না, এটা কি অ্যাসিলোমেট। এরপর আসে সুডোসিলোমেট। সুডো শব্দটা দিয়ে সবসময় বোঝায় ভণ্ড, মানে তুমি সেই জিনিসটা না, বাট তুমি অ্যাক্টিং করছো ভালো, তুমি ভালো অ্যাক্টিং করছো বাট তুমি অ্যাকচুয়ালি ভালো না। এরকম ভণ্ড যারা আছে তাদেরকে আমরা সুডো বলি। এখানে ঠিক একইভাবে সিলমের মতো দেখতে মনে হলেও অ্যাকচুয়ালি সিলমটা তৈরি করতে পারেনি। এখানে হবে কি দেখি তো, এখানে হবে বা অপ্রকৃত। দেখো সুডোসিলোমেট বা অপ্রকৃত, এইসব প্রাণীও সিলমবিহীন, তবে এরাও সিলমবিহীন, তবে এদের কিছু আছে। দেখি তো কি আছে। পরিস্ফুটনের সময় অন্তঃস্থ ফাঁকা স্থানটি ঘিরে কখনো কখনো মেসোডার্মাল কোষের স্তর অবস্থান করে, কিন্তু কোষগুলো কখনো পূর্ণ কোষ স্তর বা পেরিটোনিয়াম সৃষ্টি করতে পারে না। পূর্ণ কোষ স্তর বা পেরিটোনিয়াম সৃষ্টি করতে পারে না। ব্যাপারটা হচ্ছে একটা পেরিটোনিয়ামের, আমরা একটু ছবিতে দেখি, আবার ছবিটা আঁকাই, বারবারই এই ছবিগুলো আঁকানো লাগছে। ধরো এটা হচ্ছে কি একটোডার্ম বা বাহিরের যে স্তরটা সেটাই হচ্ছে এটা একটোডার্ম, ঠিক আছে। আর ভেতরে এই যে দেখো এটা হচ্ছে আমাদের এন্ডোডার্ম, একদম ভেতরে যেটা আঁকালাম এটা হচ্ছে আমাদের এন্ডোডার্ম, আর বাহিরেরটা কি একটোডার্ম, ঠিক আছে। মাঝের স্তরটা কি, মাঝে হচ্ছে আমাদের কি, মাঝে থাকছে মেসোডার্ম, ঠিক আছে, মাঝে থাকছে মেসোডার্ম, এই যে মেসোডার্ম। সো এখানে পেরিটোনিয়াম নামে এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হবে, যেটা কিনা পেরিটোনিয়াম নামে একটা লেয়ার থাকবে। আমি ফাঁকা জায়গাটা এই জায়গাটা একটু ফাঁকা করি, অনেক বড় ফাঁকা জায়গা হয়ে গেছে। ধরো এই যে দেখো এই ফাঁকা জায়গাটার নাম কি সিলম, এই ফাঁকা জায়গাটার নাম সিলম। এরকম সুন্দর করে একটা ফাঁকা জায়গা তৈরি হবে হচ্ছে সিলোমেট প্রাণীদের। এরকম সুন্দর করে একটা ফাঁকা জায়গা কাদের তৈরি হবে, যারা সিলোমেট। একটু পর আমরা সিলোমেটের এক্সাম্পলগুলো পড়ব। কিন্তু
যাদের এরকম সুন্দর করে ফাঁকা জায়গা থাকবে না তারা হচ্ছে সুডোসিলোমেট বা অপ্রকৃত সিলোমেট। কেন থাকবে না? কারণ এই ফাঁকা জায়গাটার বাইরের দিকে যে লেয়ার, এটাকে আমরা বলছি কি প্যারাইটাল। ঠিক আছে, প্যারাইটাল লেয়ার। আর ভেতরের দিকে যে লেয়ার, এটাকে আমরা বলছি ভিসেরাল লেয়ার। ভিসেরাল। সো যারা সুডোসিলোমেট তাদের ক্ষেত্রে দেখা যায় এই যে ভিসেরাল লেয়ারটা, পুরোটাই মুছে গেল, এই যে ভিসেরাল লেয়ারটা এটা নেই, এটা সুন্দর করে তৈরি হতে পারেনি। দেখো, এদের শুধুমাত্র প্যারাইটাল লেয়ারটা থাকে, এদের শুধুমাত্র বাহিরের দিকের এই প্যারাইটাল লেয়ারটা থাকে, ভেতরের দিকের ভিসেরাল লেয়ারটা থাকে না। এই জন্য আমরা এদের অপ্রকৃত সিলোমেট বলে থাকি বা সুডোসিলোমেট বলে থাকি। কিন্তু যাদের সুন্দর মতে এই যে বাহিরে এবং ভেতরে লেয়ার দুটো থাকে তাদেরকে আমরা বলি কি প্রকৃত সিলোমেট, বা অ্যাকচুয়ালি তাদেরকে সিলোমেট বলা হচ্ছে। সো এখন এক্সাম্পলগুলো দেখি। অপ্রকৃত সিলোমেটের এক্সাম্পল কি? নেমাটোডা, রোটিফেরা, তারপর হচ্ছে কাইনোরিনচা। হ্যাঁ, কাইনোরিনচা। এখন দেখো, আমরা যখন মেজর পর্বগুলো পড়ব তার মধ্যে 1 আর 2 নাম্বারে সিলোম নেই, 3 নাম্বার হচ্ছে ব্যর্থ। তার সিলোম থাকার কথা, বাট তার খুবই আনফর্চুনেট, তাই নেই। তাহলে 1 থেকে 3 পর্যন্ত আমরা সিলোম পাইনি। এখন আসে 4 নাম্বার পর্ব। 4 নাম্বার পর্বের নাম কি তোমরা কি জানো? আমাকে একটু জানাও তো, তোমরা জানো কিনা। আচ্ছা, নিজেই বলো জানো কিনা। 4 নাম্বার পর্বের নাম হচ্ছে নেমাটোডা। এখন 3 নাম্বার পর্ব তো ব্যর্থই হয়ে গেল, সে কোনো সিলোম বানাতে পারলো না। 4 নাম্বার পর্ব একটু চেষ্টা করেছিল, তাই সে হচ্ছে অসম্পূর্ণ পারলো, আর সে হয়ে গেল সুডোসিলোমেট বা অপ্রকৃত সিলোমেট। তারপর এখানে হচ্ছে সুডোসিলোমেট স্টপ। এরপর দেখো তারা কিন্তু বুদ্ধিমান হয়ে গেছে। তারপর বুদ্ধিমানদের দেখি, দেখো এই যে ভেতরে কি লেয়ার আছে, দেখো বাহিরের দিকে একটা লেয়ার বানাতে পেরেছে। এই ছবিটা দেখো, দেখলে কিন্তু বুঝবা বাহিরের দিকে একটা লেয়ার বানাতে পেরেছে, কিন্তু ভেতরের দিকে এখানে একটা লেয়ার হওয়ার কথা, যেটা বানাতে তারা ব্যর্থ। যদি এরকম করে ভেতরের দিকে একটা লেয়ার বানাতে পারতো তাহলে এরা কিন্তু সিলোমেট হয়ে যেত। পারেনি, এমন একটা লেয়ার বানাতে পারেনি। ওদের যে ভিসেরাল লেয়ারটা, পেরিটোনিয়ামে যে ভিসেরাল লেয়ারটা, সেটা বানাতে পারে নাই, শুধু বাহিরের দিকেটা পেরেছে। এটা না থাকার কারণেই হচ্ছে এরা হচ্ছে সুডোসিলোমেট। তাহলে দেখি সিলোমেট কারা। সিলোমেট হচ্ছে যারা বুদ্ধিমান, তারাই সিলোমেট। দেখো এখানে কি বললো, প্রকৃত সিলোমযুক্ত প্রাণী ভ্রূণীয় মেসোডার্মের অভ্যন্তর থেকে গহ্বরগুলো সিলোম উদ্ভূত হয় চাপা মেসোডার্মাল এপিথেলিয়াল কোষে গঠিত পেরিটোনিয়াম স্তরে বেষ্টিত থাকে। মানে একটা ফাঁকা জায়গা যেটা চারোদিকে কোষ থাকে, যে কোষগুলো কি এই যে এমন করে যার চারোদিকে কোষ দিয়ে একটা লেয়ার তৈরি করে। এই কোষের এই লেয়ারটা কি দিয়ে তৈরি হয়? এটা হচ্ছে এপিথেলিয়াল কোষ দিয়ে তৈরি হয়, মেসোডার্মাল এপিথেলিয়াল কোষ। মেসোডার্মাল এপিথেলিয়াল কোষ দিয়ে তৈরি হচ্ছে, আর লেয়ারটার নাম কি? পেরিটোনিয়াম। ভেতরে যে ফাঁকা জায়গাটা, এটা হচ্ছে সিলোম। এখন এর ভেতরের দিকে ভিসেরাল ওয়াল এবং বাইরের দিকে প্যারাইটাল ওয়াল দিয়ে সম্পূর্ণ বাউন্ডারি করে সুন্দর একটা সিলোম তৈরি করে ফেলে। এই জন্য এদেরকে বলা হয় সিলোমেট। এখন এক্সাম্পল দেখি, চালাকদের এক্সাম্পল কি হয় দেখো তো। মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, করডাটা। পরীক্ষার সময় মনে রাখার জন্য, পরীক্ষায় হয়তোবা তোমার দিল না, বলো নিচের কোনটা সিলোমেট, তোমার হয়তোবা দিল না, এখানে এরকম করে দিল না, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, পরিফেরা, এইভাবে দিল না। পরীক্ষায় তোমার হয়তোবা দিতে পারে এখানে কোনটা সিলোমেট, স্পঞ্জ, তারপর হচ্ছে যকৃৎকৃমি, তারপর বলতে পারে জেলিফিশ, এরপর লাস্ট বলতে পারে শামুক। তুমি বলো এখানে কোনটা সিলোমেট। এখন তুমি চিন্তা করবা এখানে কোন প্রাণীটা ঠিক কোন পর্বের মধ্যে পড়ে, 1 নাম্বার পড়বে নাকি 2 নাম্বার নাকি 4 নাম্বার নাকি 3 নাম্বার। তুমি এভাবে যখন রিলেট করে পড়বা, এই এমসিকিউগুলো তোমার জন্য সহজ হয়ে যাবে সিলোম থেকে। আচ্ছা, এখন আমি এটা শেষ করি তাহলে। পর্ব
পর্ব 4 থেকে শুরু করে একদম 9 পর্যন্ত, পর্ব 4 থেকে শুরু করে 9 পর্যন্ত সবাই সিলোমেট, সবাই সিলোমেট। ঠিক আছে, এই যে দেখো আমি কিছুক্ষণ আগে যেটা দেখালাম, এখানে দেখো এখন এই যে কি সুন্দর করে ভেতরের দিকে একটা লেয়ার আছে, বাহিরের দিকে একটা লেয়ার আছে, সুন্দর সুন্দর এখানে দুটো গহ্বর তৈরি করে ফেলেছে। সিলোম শুধুমাত্র একটা থাকতে হবে এমনটা কিন্তু না, অনেকগুলো থাকতে পারে। সো এরা হচ্ছে ইউসিলোমেট, এরা হচ্ছে ইউসিলোমেট। আমরা একদম সিলোম নিয়ে যে বেসিক কথাবার্তা আছে সেগুলো শেষ করে ফেলেছি, এখন একটু অ্যাডভান্স কথাবার্তা শিখবো। দেখো এখানে কি বললো, এখানে বললো ভ্রূণীয় বিকাশকালীন সময়ে সিলোম সৃষ্টির প্রকৃতির উপর ভিত্তি করে সিলোমযুক্ত প্রাণীকে দুই ভাগে ভাগ করা হয়েছে, দুই ভাগে ভাগ করা হয়েছে। এটা কোন সময়? যখন ভ্রূণটা বিকাশিত হচ্ছে ওই সময় একদম প্রথম দিকে দুইটা ভাগে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে সাইজোসিলোমেট, সাইজোসিলোমেট, আরেকটা হচ্ছে এন্টেরোসিলোমেট। সাইজোসিলোমেট আরেকটা হচ্ছে এন্টেরোসিলোমেট। দেখি কোনটা কি। সাইজোসিলোমেটটা কি? যেসব নন কর্ডেট, একটু ভালো করে দেখি, নন কর্ডেট মানে যাদের দেহে নটোকর্ড নেই, নটোকর্ড নেই। তোমরা নটোকর্ডকে যদি একটু সহজভাবে চিন্তা করতে পারো, মেরুদণ্ডের সাথে তুলনা করতে পারো, কারণ নটোকর্ডটা যারা উন্নত প্রাণী তাদের ক্ষেত্রে পরে মেরুদণ্ডে পরিণত হয়। সো একটু চিন্তা করো মেরুদণ্ডের সাথে, তাহলে এটা পড়তে পারবা। যাদের নটোকর্ড থাকবে না প্রাণীদের সিলোম ভ্রূণীয় মেসোডার্মাল টিস্যু বিদীর্ণ করে একদম ফেটে, ওই জায়গাটা থেকে ফেটে বের হয়ে যায়, বিদীর্ণ করে সৃষ্টি হয়, তাদেরকে বলা হচ্ছে সাইজোসিলোমেট। তো এখানে দুইটা কন্ডিশন, তোমার সাইজোসিলোমেট হওয়ার জন্য দুইটা কন্ডিশন। ফার্স্ট হচ্ছে নন কর্ডেট হওয়া লাগবে, তাতে কর্ডাটা থাকবে না, নন কর্ডেট হওয়া লাগবে। সেকেন্ডটা কি? সেকেন্ড হচ্ছে তাকে অবশ্যই বিদীর্ণ করে সৃষ্টি হতে হবে, মেসোডার্মাল টিস্যু বিদীর্ণ করবে, মেসোডার্মাল টিস্যুটা কি করবে? বিদীর্ণ করবে, বিদীর্ণ। ঠিক আছে, এই দুটা কন্ডিশন ফিল আপ যারা করবে তারাই শুধুমাত্র সাইজোসিলোমেট। সো এক্সাম্পল কি কি আছে? অ্যানেলিডা আছে, আর্থ্রোপোডা আছে, মলাস্কা আছে। অ্যানেলিডা, আর্থ্রোপোডা আর মলাস্কা। ঠিক আছে, আর আরেকটা জিনিস বললো আর্থ্রোপোডা আর মলাস্কা, আর্থ্রোপোডা আর মলাস্কা এরা কি হয়, এদের সিলোম রক্ত দিয়ে পূর্ণ থাকে, রক্ত দিয়ে পূর্ণ থাকে, তাই এই সিলোমগুলোকে হিমোসিল বলা হয়, হিমোসিল বলা হয়। মানে রক্ত, সিল মানে হচ্ছে কি গহ্বর, আর হিম মানে এখানে রক্ত বোঝাচ্ছে, রক্ত, আর সিল দিয়ে এখানে কি বোঝাচ্ছে? গহ্বর, গহ্বর। তার মানে রক্তপূর্ণ গহ্বরকে আমরা হিমোসিল বলছি। আর কাদের ক্ষেত্রে আমরা রক্তপূর্ণ গহ্বর পাবো? আর্থ্রোপোডা আর মলাস্কা। মনে রাখার জন্য ইউজ করতে পারো মা। ঠিক আছে, মা বাচ্চাদের জন্য রক্ত দিয়ে দিতে পারে, সব কিছু করে ফেলতে পারে, ঠিক না? সো এম দিয়ে মলাস্কা আর এ দিয়ে আর্থ্রোপোডা, এই দুইজন কি করবে? রক্তপূর্ণ গহ্বর বা সিলোম, হিমোসিল তৈরি করবে। সো এরপর আসে এন্টারোসিলোমেট। এন্টারোসিলোমেট এখানে কি আছে? এই ধরনের প্রাণীদের এন্টারো আর্কেন্টেরন, দুইটা শব্দ একটু কাছাকাছি না? এভাবে মনে রাখতে পারো, এন্টারোতে আর্কেন্টেরন আছে। সো এই ধরনের প্রাণীদের সিলোম ভ্রূণীয় আর্কেন্টেরন প্রাচীরে সৃষ্ট মেসোডার্মাল থলি থেকে উৎপত্তি লাভ করে। আর্কেন্টেরন হচ্ছে একদম প্রাইমারি পর্যায়ে খাদ্যনালী হিসেবে কাজ করে, ভ্রূণের খাদ্যনালী হিসেবে কাজ করে একদম প্রাইমারি পর্যায়ে, ওইটাকে বলা হচ্ছে কি আর্কেন্টেরন। ওই আর্কেন্টেরন থেকে সৃষ্ট মেসোডার্মাল থলি, মেসোডার্মাল থলি, এরকম একটা থলি, ফাঁকা জায়গা, সেখান থেকে এই এন্টেরোসিলোমেটটা তৈরি হয়। ঠিক আছে, পার্থক্যটা একটু বুঝি। ওখানে ছিল নন কর্ডেট, আর এটা বিদীর্ণ করে বের হয়ে যাচ্ছে, মেসোডার্মাল টিস্যুটা ফাটিয়ে বের হয়ে যাচ্ছে, তারপরে এই ছিদ্রটা হচ্ছে বা গহ্বরটা হচ্ছে। আর এখানে কি হচ্ছে? এখানে
এখানে এরকম বিদ্যুৎ জন্য কোনো ব্যাপার নাই, নন কোঅর্ডিনেট এরকম কোনো ব্যাপার নাই। এখানে আবার মেসোডার্মাল থলিটা কোথায় থেকে তৈরি হচ্ছে? আর্কেন্টেরন থেকে। এক্সাম্পল কি আছে? এক্সাম্পল আছে অ্যাকাইনোডার্মাটা, এটা হচ্ছে পর্ব 8, তারপর কর্ডাটা, এটা হচ্ছে 9, ঠিক আছে, 8 আর 9, ঠিক আছে, ফাইলাম 8 আর ফাইলাম 9। আর এই যে এখানে ছিল হচ্ছে আর্থ্রোপোডা ছিল আর মলাস্কা ছিল। সো আমরা হোপফুলি পড়তে পারবো, আমরা এগুলো ডিফারেন্সিয়েট করতে পারবো। এরপর সিলমের গুরুত্ব। সিলম বলছি, ফাঁকা জায়গা বলছি। এখন ফাঁকা জায়গাটা কেন থাকা দরকার এটাও তো জানতে হবে। এটা জানার আগে তোমরা আমাকে একটু বলো তো, আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা সিলোমেট, অ্যাসিলোমেট নাকি হচ্ছে সুডোসিলোমেট? বলো তো একটু। সিলমের গুরুত্বটা দেখে ফেলি। সিলম দেহ প্রাচীরের ভেতরে প্রাণীর বিভিন্ন অংশকে স্বাধীনভাবে বৃদ্ধি পেতে বা নড়তে সাহায্য করে। একটা ফাঁকা জায়গা যদি থাকে, ধরো এই যে বড় রুমটা, এখানে যদি 20 জন থাকতো, আমি নড়াচড়া করতে পারতাম? আমি কি ভালোভাবে ক্লাস নিতে পারতাম? একবার এখান থেকে একজন ধাক্কা দিত, আরেকজন এখান থেকে ধাক্কা দিত। সো যখন এরকম ফাঁকা জায়গা থাকবে তখন নড়তে সহায়তা করে, আর তার বৃদ্ধি যখন ছোট থাকবে বৃদ্ধি হতে সাহায্য করবে। তারপর বললো কি, সিলম দেহের বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রের মধ্যে বর্জ্য পদার্থ, পুষ্টি পদার্থ, গ্যাস পরিবহনে সাহায্য করে। এরপর হচ্ছে অভ্যন্তরীণ অঙ্গগুলোর সংঘর্ষ বা ঘর্ষণের হাত থেকে রক্ষা করে। বেশি কিচকিচ হলে একজন আরেকজনের সাথে বাড়ি খাবে, বাট এটা না থাকার কারণে, ফাঁকা জায়গা থাকার কারণে এই বাড়ি খাওয়া ঘর্ষণের ব্যাপারটা আসবে না। তারপর বললো নরম দেহ বিশিষ্ট প্রাণী যেমন অ্যানেলিডা তরলপূর্ণ সিলম চলনের সময় হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল হিসেবে কাজ করে। হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল মানে কি? এটা হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল হিসেবে কোথায় কাজ করবে? অ্যানেলিডাতে। তরলপূর্ণ সিলম, যেই সিলমগুলোর মাঝখানে ফাঁকা জায়গাটা তরলে পূর্ণ থাকে, এরা কি করবে? মানে পানিপূর্ণ একটা কঙ্কাল, হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল, পানিপূর্ণ একটা কঙ্কাল হিসেবে কাজ করবে, ঠিক আছে। সিলমের গুরুত্বটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। সিলম থেকে সিকিউ প্রশ্ন আসতে পারে, যদি আসে তাহলে হচ্ছে খতে আসে, বেশি খতেই আসে। তো এখানে বলতে পারে অ্যাসিলোমেট ও সিলোমেটের মধ্যে পার্থক্য লিখো। এছাড়াও আরো আসতে পারে এন্টারোসিলোমেট কি? তো এরকম 2 নম্বরের প্রশ্ন সিকিউতে অনুধাবন প্রশ্নগুলো সিলম থেকে আসতে পারে। সো আমরা আজকের ক্লাসে অনেক গুরুত্বপূর্ণ 3টা টপিক পড়েছি, যেটার মধ্যে 2টা ছিল একদমই বেসিক, আমাদের অবশ্যই জানতে হবে বেসিক ক্লিয়ারের জন্য, প্রান্তিকতা আর তল। আর একটা পরীক্ষায় পাস করার জন্য এবং এইচএসসি অ্যাডমিশন টেস্টে ভালো করার জন্য বেশি ভালো করে জানতে হবে সিলম। সো হোপফুলি তোমরা আজকের ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো। সামনে এমন আরও গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য 10 মিনিট স্কুলের সাথে থাকো। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।